আজকে নিউজ ফিডে টোকাই নাসিরুদ্দিন পাটোয়ারির একটা স্ট্যাটাস ভেসে এলো, কে জানি ফটোকাট করে বানিয়েছে যে পাশের দেশে গেরুয়া রং বেড়ে যাচ্ছে। সোজা কথা হচ্ছে যে বিজেপি ক্ষমতাতে এসেছে, বাংলাদেশে এটার প্রভাব পড়বে, এই ধরনের একটা সতর্ক বাণী টাইপ কথাবার্তা। কালকে ওই নাহিদেরও দেখলাম, ওই টোকাই নাহিদেরও দেখলাম এই ধরনের একটা কথাবার্তা, অর্থাৎ তারা হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। কেন? যদিও আমি ভারতের ইন্টারনাল রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না, এটা আমার এক ধরনের ধরা যাক যে ইচ্ছা যে কোন দেশের ইন্টারনাল রাজনীতি নিয়ে কথাবার্তা বলতে চাই না, কিন্তু এসব ক্ষেত্রে বলতে হয়। আমি যখন প্রথম ভারতে যাই সেটি হচ্ছে জুন মাসে 2024-এর জুনে, কিন্তু কলকাতাতে আমি প্রথম আসি হচ্ছে 18ই অগস্ট 2024, বাট তার আগে আমি চেন্নাইতে যাই। অর্থাৎ বাংলাদেশে যখন ঝামেলা টামেলাগুলো হচ্ছিল সে সময়টার অনেক আগেই, প্রায় 1-1.5 মাস আগেই আমি চেন্নাইতে ছিলাম আমার মার চিকিৎসার জন্য, অনেকেই জানেন। আমি যখন কলকাতাতে প্রথম আসি, আমি পার্ক স্ট্রিটের একটা হোটেলে উঠি। আমি বিস্ময় নিয়ে আমি এসেছি দুপুরবেলাতে এসে আমি আসরের ওয়াক্তে আমার ধুম করে কানে বাজলো আজানের শব্দ। আমি বললাম কলকাতায় আজান? আমার ধারণা ছিল কলকাতাতে এখানে সবাই, মানে আমার ধারণা ছিল সবাই এখানে হিন্দু মুসলমান খুব কম। এরপরে দেখলাম এখানে 5 বেলা আজান হয়, কলকাতায় 5 বেলা আজান হয়। তারপরে আমি চিন্তা করলাম যে ধুত, আমি পার্ক স্ট্রিটে আছি, এখানে মনে হয় ধর্মতলা পাশে শুনেছি এই ধর্মতলা বা এই জায়গাটা হচ্ছে একটু মুসলিম প্রধান বা বাংলাদেশিরা থাকে বা হোয়াট এখানে হতে পারে। আমি যেখানে গেছি কলকাতার সল্ট লেকে বলেন বা অন্যান্য যেসব জায়গাতে বলেন, আমি 5 ওয়াক্ত আজান শুনেছি। সেখানে মুসলমান, প্রচুর মুসলমান, সেখানে একদম স্থানীয় মুসলমান, একেবারে অন্য কোনখান থেকে আসা না, বহু বছর শতাব্দীর পর শতাব্দী এখানে থাকে, এই ধরনের। আমি কলকাতাতে থাকা অবস্থাতে আমার গত 2 বছরে আমি কখনো দেখি নাই যে অমুক লোক মুসলমান বা অমুক লোক হিন্দুর কথা আমি বলবো না, যেহেতু সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘু যদি আমি বলি, সংখ্যায় কম মুসলমান, সেখানে কেউ কোনো মুসলমানকে নিয়ে আজে বাজে কথা বলেছে আমার সামনে পড়েছে বা আমি দেখেছি, আমি মনে করতে পারি না। নিউ মার্কেটে গেছি, শত শত মুসলমানদের শপ। কিভাবে বুঝেছি? মাথায় টুপি দিয়ে আছে, যেমন মেয়েদের পোশাকের শপ। আমি আমার মেয়ের জন্য জামা কিনতে গেছি, কাপড় কিনতে গেছি, সেখানে আমি দেখেছি সোয়েটার কিনতে গেছি আমার নিজের জন্য, সেখানে সব মুসলিমদের শপ। শত শত চা কিনতে গেছে, খুব ভালো চা পাওয়া যায় হগ মার্কেটে, মুসলিমদের শপ। আমি যেটা বলতে চাইছি, সেখানে এই ধরনের কোনো প্রবলেম নাই। বিচ্ছিন্ন কিছু প্রবলেম পুরো ভারতে হয়নি তা বলা যায় না, খুব সম্ভবত হয়েছে, অনেকের কানে হয়তো বা সেটা এসেছে, বা সেটা আমি একদম বিচ্ছিন্ন ঘটনা বলি, কিন্তু ওভারঅল আমার কখনো এটা মনে হয়নি, দেখিনি। কিন্তু বিনিময়ে অন দ্য কন্ট্রারি আমরা বাংলাদেশে কি দেখি? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলছে 4 দিনে কলকাতা দখল করে বসবে। দখলদার বাহিনীর কথিত উপদেষ্টা মাহফুজ বলছে ম্যাপ চেঞ্জ করে ফেলবে, বাংলাদেশের ম্যাপ ভারতের ওই অংশটা নিয়ে নিবে। এবং এই টোকাইরা তো ঘন ঘন বলছে যে তারা দখল করবে, এই করবে, সেই করবে। এমনকি এই যে আমাকে নিয়ে একটা কথা উঠেছে, আমি নাকি বলেছি যে ভারতের আর্মিকে বলছি বাংলাদেশটাকে দখল করার জন্য, এটা নিয়ে গুজবের কোনো শেষ নাই। অথচ যখন এরা এই রাওয়া ক্লাব থেকে এরা 5-6 হাজার মিলে রওনা দিয়েছে যে ভারতকে 4 দিনে দখল করবে, তখন আমি বলেছি যে এই সংবাদ শুনে এখন ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে? এই কথাটাকে টুইস্ট করে নানানভাবে করা হয়েছে। কিন্তু প্রসঙ্গ এইটা না, প্রসঙ্গ হচ্ছে ভারতের জনগণ বিজেপিকে চুজ করেছে তার রাজনীতিতে, তার ভোটে। বাংলাদেশের চুলকানি শুরু হয়ে গেছে। কেন? কারণ বিজেপির যিনি এখন প্রধান বা এখন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, শ্রী শুভেন্দু অধিকারী, তিনি বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বলেছেন তিনি সসম্মানে শাহজালাল এয়ারপোর্টে যাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। একাধিকবার বলেছেন, একাধিকবার তিনি বাংলাদেশের এই পুরো জঙ্গি আক্রমণকে কন্ডেম করেছেন। অন্যদিকে বাংলাদেশে এও হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন ক্রমাগতভাবে। এই 5ই আগস্টের পরে লক্ষ লক্ষ হিন্দুরা
এই বর্ডারে এসে দাঁড়িয়েছে, সে চিত্র তো আমরা ভুলে যাইনি। ভারত যদি এরকম ভাবে ক্রমাগত স্টেটমেন্ট দিত এই করব সেই করব, আজকে কি হতো? ভারত চাণক্য নীতি অনুসরণ করে, একটা ভদ্রলোকের দেশ আসলে। যেই লোক ভারতে যায় নাই, যেই লোক দিল্লি ঘুরে নাই, যেই লোক পশ্চিমবঙ্গ ঘুরে নাই, দিল্লিতে ঘুরলে দিল্লির একটা তরুণের সাথে যদি আমাদের একটা তরুণ কথা বলে, বাইরে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা শিক্ষিত ইউনিভার্সিটির তরুণের সাথে যদি আমাদের কোনো একটা বাংলাদেশের ছেলে গিয়ে টেস্ট করে আসুক, দরকার হলে সেটা আমরা সবাই মিলে রিকমেন্ড করবো তার ভিসার, গিয়ে একটু টেস্ট করে আসুক যে দিল্লি ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে একটা ভারতীয় ছেলে ঠিক কতটা সংবেদনশীল, কতটা ভদ্র হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে। কি চমৎকার করে তারা বলে যে তোমরা যে তোমাদের দেশের ছেলেপেলেরা যে এমন বলে, কেন বলে বুঝতে পারি না, কি হয়েছে তাও বুঝতে পারি না। মানে ওরা ওরা আসলে একেবারেই এমন না। আমি একবার জিজ্ঞেস করেছি এয়ারপোর্টে দাঁড়িয়ে যে আচ্ছা বাংলাদেশে যে এই ধরনের ঘটনা হচ্ছে তোমরা কি জানো? বলে হ্যাঁ, এটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কেন করে আমরা জানি না। এত পোলাইটলি বলেছে, ওদের কোনো ঘৃণাই আমি দেখি নাই। পশ্চিমবঙ্গে কফি হাউসে গেছি, শিক্ষিত ছেলেপেলেরা সব কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কারো কোনো রাগ নাই, তারা অবাক হয়। আমি ওই যে আমার বন্ধু অনি আমাকে নিয়ে গেছে এক ঘাটের কাছে, গঙ্গার ধারে, ভুলে গেছি, কুমারটুলি ঘাট মনে হয়। সেখানে গিয়ে দেখি ওয়ারফেজের গান গাইছে, যেটার ভিডিও আমি ছেড়েছি। অর্থাৎ পুরো ভারত ঘুরে, এই মুম্বাই বলেন, দিল্লি বলেন, চেন্নাই বলেন, আপনার পশ্চিমবঙ্গ বলেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বলেন, ঘুরে আমি কিছু দেখতে পেলাম না যে বাংলাদেশের ব্যাপারে ওরা এমন করে। না, নর্মাল। একটু অবাক হয় যে এরা এমন করছে কেন, এইসব অদ্ভুত আচরণ করছে কেন। তো ভারত যথেষ্ট একটা সহনশীল জাতি, এটা আমার অভিজ্ঞতা। অন্যদিকে বাংলাদেশ ধুয়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে। ভারত যদি এটা রিটালিয়েশন করতো তাহলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেত। ভারত করে না। আপনারা কথায় কথায় বলছেন তাদেরকে গরুর মাংস খাওয়াবেন, মানে একটা হিন্দুকে পেলে আপনার গরুর মাংস খাওয়াতে ইচ্ছা করে। সবাই না, একটা নোংরা একটা অংশ করে না, এরকম অনেকে বলে না, মালাউন বলে না হিন্দুদেরকে, বলে, আমাদের দেশেই বলে। অসংখ্যবার অসংখ্যবার আমি এই নোংরা শব্দটা শুনেছি। হিন্দুদের উপরে খুবই আজে বাজে কথাবার্তা বলে না, হিন্দুদের সম্পর্কে নানান রকমের কথাবার্তা বলে। ভারত সম্পর্কে কি কথা বলে, তারা নাকি রাস্তায় হাগে, এই করে সেই করে। ইচ্ছা করলে ওরা পারে না যে বাংলাদেশের লোকেরা যে রাস্তাঘাটে বন বাজারে পায়খানা করে সেগুলোর ছবি এনে দেখাতে পারে না? পারে। একটা ক্রিকেট খেলা হলে কি আচরণ, উন্মুক্ত আচরণ করে, পারে না ইন্ডিয়ানরা একই জিনিস করতে? ওরা সবসময় আসলে ম্যাচিউর আচরণ করেছে, করে। এই যে 2 টাকার শুটকি মাছ, এই টোকাই ডারবি, ভারত যদি চায়, বিলিভ মি, ওকে এক রাতে 1 সেকেন্ডে ওকে হাফিস করে দিতে পারবে, একদম গিলে খেয়ে ফেলতে পারবে। ভারতের শক্তি সম্পর্কে আমার 2 বছরে যথেষ্ট যথেষ্ট ধারণা হয়েছে। সারা পৃথিবীব্যাপী ভারত কি করতে পারে, ভারতের গোয়েন্দা সংস্থা কি করতে পারে, এটা আমি নিঝুম মজুমদার জাস্ট বললাম যে আমি যতটুকু টের পেয়েছি, ওই অতটুকু টেরই আমার মাথায় এখনো ভব ভব করে ঘোরে। এই ডারবি নাসিরকে সেকেন্ড লাগবে না, সেকেন্ড জাস্ট জাস্ট পৃথিবী থেকে ব্যানিশ করে দিবে, এবং বাংলাদেশের একটা মানুষও কথা বলবে না, এই ব্যবস্থাও তারা করতে পারে। এই ক্ষমতা ভারতের আছে, কিন্তু করে না, কারণ ভারত ভদ্রলোক। আমি ভারতকে কেন ভালোবাসি জানেন? ভালোবাসি, মুক্তিযুদ্ধে এরা ঝাঁপিয়ে পড়েছিল আমাদের জন্য করেছিল, আজকে আমাদের বিপদের দিনে আমাদের জন্য করছে। কিন্তু একজন বাংলাদেশী হিসেবে যদি ভারতের সাথে ধরেন আমি কোনোদিন এরকম একটা পজিশনে গেলাম যে চুক্তি করবো ভারতের সাথে, আমার তো ভাই মাথার মধ্যেও নাই যে আমার দেশকে আমি বিক্রি করে দিব না। তখন আমি আমার পাওনাটাই আমি বুঝে নিব। ভারত কিন্তু এটাও বোঝে এবং এটাকেও তারা রেসপেক্ট করে। আজকে দেখেন কথায় কথায় বলেছিল ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এই না সেই না। একটা চুক্তির একটা শব্দ, একটা লাইন দেখাতে পারেনি। বলেন, আপনি খালি বুকে হাত দিয়ে বলেন যে হ্যাঁ দেখাতে পেরেছে, তাহলে আমি আপনার কথা বুঝতাম। অন্যদিকে আমেরিকার কাছে, এই আমেরিকাতে বসে আমি বলছি, ডালাসে বসে বলছি যে এই আমেরিকার কাছে বাংলাদেশকে জাস্ট বিক্রি করে দেওয়া হয়েছে, বিক্রি। কিন্তু কোনো চ্যাদভেদ নাই, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। সো যারা এইসব কথাবার্তা বলছেন, এই যে ক্রমাগতভাবে ভারতের প্রতি নোংরামো, হুমকি ধামকি, আর ভারতের এই চুপ থাকা, ওই যে আছে না যে একটা কুকুর ঘেউ ঘেউ করছে, ওই কাচের ওই পারে বিরাট বড় একটা জলহস্তি আছে বা বিরাট বড় একটা প্রাণী আছে,
তাকে ওই কাচের আড়ালে থেকেই তাকে ঘেউ ঘেউ করা যায়। ওই কাচের দরজাটা যখন খুলে দেওয়া হয় এবং কুকুরটা যখন বুঝতে পারে যে এখন তো তাকে খেয়ে ফেলবে, তখন কুকুরটা কুঁকড়ে যায়। ওই কাচের দরজা তো এখনো খোলা হয়নি, তাই এরা এমন করছে। ওই কাচের দরজা খুললে বোঝা যাবে কে কতটুকু মায়ের দুধ খেয়েছে, কার কতটুকু সাহস। আপনি এটা মনে করেন না যে শুধুমাত্র যে হিন্দু মুসলিম ট্রাম্প কার্ড খেলার জন্যই পশ্চিমবঙ্গে বিজেপি বিজয়ী হয়েছে, ভূমিধস বিজয়, এটা আমি মানতে নারাজ। কারণ ভূমিধস বিজয়ী হতে হয়তো, কিন্তু ভূমিধস বিজয় সম্ভব না। শুধু হিন্দু মুসলমান ট্রাম্প কার্ড খেললে তাহলে বিজেপি কেন তার বানারসে ফেল করে? হিন্দুর জায়গায় যে বানারস পবিত্র স্থান, সেখানে ফেল করে কিভাবে? আপনার রাম মন্দির স্থাপন যেখানে করা হয়েছে সেই আসনে ফেল করে, আমাকে বুঝাই বলেন কিভাবে? তাহলে বিজেপি হিন্দু মুসলিম যদি, হ্যাঁ রাম মন্দির, যে হিন্দু মুসলিম যদি হয় কার্ড খেলা হয়, তাহলে দেওবন্দ এলাকায় কিভাবে, বেরেলবি এলাকায় কিভাবে বিজেপি পাশ করে? এটা তো মুসলিম অধ্যুষিত, যেখানে তারা সারাদিনই বিজেপির বিরুদ্ধে বয়ান দেয়। এত বড় পৃথিবী বিখ্যাত মাদ্রাসা, সেখানে কিভাবে বিজেপি পাশ করে? লখনৌ কিভাবে বিজেপি পাশ করতো? সুতরাং আমি, তবে হ্যাঁ আপনার সাথে একমত যে অবশ্যই হিন্দু মুসলিম কার্ড এই কাজটা এখানে করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যখন বলবেন সেই দেশের মানচিত্র খেয়ে ফেলবেন, আপনি চিকেন নেক খেয়ে ফেলবেন, তখন তাদের নেকটা তো হাতির নেক বানানোর চেষ্টা তারা করবেই। সেই কারণেই দেখবেন তাদের চিকেন নেকের আশেপাশে সামরিক স্থাপনা করেছে গোপন এবং প্রকাশ্যে ভারত, যেটা ভারত কোনোদিনই চিন্তা করে নাই, একেবারেই চিন্তা করে। চিকেন নেক না আসলে মুরগির খোয়ার হিসেবে রেখে দিয়েছিল, তারা ভাবেও না, ভারতকে সতর্ক করে দিয়েছে। আপনি দেখেন, আপনি বলেন যে কালকে সকল মুখ্যমন্ত্রী আসতেছে, প্রধানমন্ত্রী আসতেছে, মানে বিজ্ঞান সব চলে আসতেছে পশ্চিমবঙ্গে। কেন আসতেছে? এই কারণেই তো, কারণ এই পশ্চিমবঙ্গকে নিয়ে কেউ কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে নিয়ে আইএসআই যে প্ল্যান করেছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে, এই প্ল্যানটা মাঠে মারা গেছে। এবং ভারত সরকার এটা খুবই বিষয়টা গুরুত্ব দিয়ে নিয়েছিল তারা, তার জন্য তো এত কিছু। নইলে ঝালমুড়ি খাওয়ার আর জায়গা পাইলো না নরেন্দ্র, ভারতের প্রধানমন্ত্রী কোন টাকা পড়ছে 10 টাকার ঝালমুড়ি খাইতে কলকাতায় আসতে হবে, তার প্রশ্নই আসে না। কেন এসেছে? কারণ এখানে মানুষকে বোঝানোর জন্য যে তাদের ভোটটা দরকার, এটা তাদের এগুলো ছিল, তাদের এগুলো প্রোপাগান্ডার একটা অংশ ছিল। এখানে প্রোপাগান্ডা আমি পজিটিভ অর্থে ব্যবহার করেছি। আপনি দেখেন আজকে বিজেপি কেন এখানে ক্ষমতা আসলো? শুধু কি যদি হিন্দু মুসলিম হয়, তাহলে ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম এরিয়ায় কিভাবে, আপনার মুর্শিদাবাদে কিভাবে বিজেপির সাংসদ, বিধানসভার এমএলএ পাশ করে? কি করে সম্ভব? যেখানে বাবরি মসজিদ বানাইতেছে দাবি করেছে, ঘোষণা করেছে, সেইখানে কিভাবে বিজেপির সাংসদ হয়? আপনি দেখেন, আপনি বললেন 15,000 ভোটে ফেল করেছে ভবানীপুরে। এই যে বর্তমান, মানে আগামীকাল যিনি মুখ্যমন্ত্রী শপথ নেবেন, তার পিএস কে গুলি করে মেরে ফেলা হলো, এপিএস কে। তিনি 15,000 ভোটে বিখ্যাত নেতা, যিনি 15 বছর ক্ষমতায় ছিলেন, তাকে ফেল করেছে। শুধু তাই না, তার কোনো আসনই নেই, অথচ এই শুভেন্দু অধিকারী 2 জায়গায় ইলেকশন করেছে, 2 জায়গাতে তিনি পাশ করেছেন। তো এগুলো তো শুধুমাত্র হিন্দু মুসলমানের কারণে নয়, কিছুটা আছে। যেমন আসানসোল নাকি কোন জায়গায় আমার কাছে একজন ছবি পাঠিয়েছে সেই মন্দিরের আপনার মন্দির বন্ধ করে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের মতো জায়গায়। আপনি ভাবতে পারেন ঢাকা সিটিতে কোনোদিন শুনতে পারবেন যে মসজিদ বন্ধ করা হয়েছে যে হিন্দুদের হৃদয়ে আঘাত লাগবে এই কথা বলে? শুধু এই অভিযোগ। 2011 যখনই তৃণমূল ক্ষমতায় আসছে সেই বছর থেকে বন্ধ, মন্দিরটা বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র দুর্গাপূজার সময় অন রিকোয়েস্টে খোলা হয় সীমিত আকারে। তো এগুলো তো প্রভাব পড়বেই। আপনি যখন ওইখানে তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে অবিচার, তাদের যে নারীদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, সেটা তো আমরা দেখেছি, তারা কি আচরণ করেছে নারীদের। তো এগুলো সব মিলিয়ে প্রভাব পড়েছে সীমান্তে। এটা অবশ্যই প্রভাব পড়বে। এতদিন সাপ আর কুমির ছাড়ছিল, এখন সাপ আর কুমির না, আমার ধারণা সেখানে তারা পারলে কনক্রিটের ওয়াল, চায়না ওয়াল বানায় ফেলবে, এরকম কিছু বলেছে। অমিত শাহ ঘোষণা দিয়েছে এয়ার টাইট থাকবে, একেবারে শক্ত সিল করে দেওয়া হবে বলেছে। তবে এটা এক হিসেবে ভালো, 2 দেশের নিরাপত্তার জন্য ভালো, কিন্তু এটার একটা প্রতিক্রিয়া আছে, এটার একটা প্রতিফল আছে, এটার ক্ষতিগ্রস্ত আমি বারবার আপনাদের বলেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। বাংলাদেশে যতগুলো সীমান্ত অঞ্চলে বাংলাদেশে জামাত ইসলাম পাশ করেছে, এই প্রত্যেকটা সীমান্ত অঞ্চলের কিন্তু সবগুলো মানুষ চোরাকারবারির সাথে জড়িত। ভারত থেকে যদি মাল চুরি করে আনে এখানে বেচতে পারে, তাহলে পেটে ভাত যাবে, নাহলে ভাত যাবে না, নাহলে ঢাকা শহরে এসে রিক্সা চালাইতে হবে।
সিলেটে যায় রিক্সা চালাইতে হবে, কামলা দিতে হবে, তারা কিন্তু জামাতের ভোট দিয়েছে। ভোট দেয় নাই যদিও এটা সিলেকশন, কিন্তু তারপর ভোট দিয়েছে ধরে নিলাম। আপনি খেয়াল করেন তার উল্টা দিকে বিজেপি পাশ করে ফেলেছে কেন? দুই একটা বাদ দিয়ে কেন? এগুলো তো প্রভাব পড়বে, হবে ভারতের, পড়বে ভারতের, ভারতকে গালি দিবে, ভারতের মানুষ তো এটা মেনে নেবে না, সরকার মেনে নেবে না, খোদ ভারতীয় মুসলমানরাও মেনে নেবে না। আমার দেশকে গালি দিলে বাংলাদেশের হিন্দুদের কি ভালো লাগবে আপনার মনে হয়? ধরে নিলাম ভারতের, বাংলাদেশের হিন্দুরা সবাই ভারতকে ভালো, আমি ভারতকে ভালোবাসি, বাংলাদেশের কোনো হিন্দুর চাইতে ভারতকে আমি কম ভালোবাসি না। তার মানে কি আপনি আমার দেশ বাংলাদেশকে গালি দিবেন আমার ভালো লাগবে? লাগবে না। তেমনি বাংলাদেশের হিন্দুরা যতই ভারত প্রেমী হোক, হওয়ারই উচিত। আমাদের মক্কা প্রেম নাই, মদিনা প্রেম নাই, ইরান তুরান প্রেম নাই, পাকিস্তান প্রেম নাই, তুরস্ক প্রেম নাই মুসলমানদের। ভারত হিন্দুরা তো শুধু এক ভারতকে ভালোবাসে, মুসলমানরা তো 4-5টা দেশকে ভালোবাসে। তারা বলতে গেলে পরহিয়া করে। আর হিন্দুরা তো একটা এক স্বামীর ভাত খাইতে চায়, আপনি তার খারাপ লাগবে? মানে বাংলাদেশের হিন্দুদেরও খারাপ লাগবে যখন বাংলাদেশকে গালি দিবে। তাহলে ভারতের হিন্দুদের, মুসলমানদের খারাপ লাগবে না? আপনি ভারতের মুসলমান কয়জন তারা পাকিস্তান পালাই গেছে, বা কয়জন আফগানিস্তান গেছে, বা কয়জন বাংলাদেশে আসবে? কোনোদিনই আসবে না। দুইটা কারণে আসবে, একটা হলো দেশপ্রেম, একটা হলো অর্থনৈতিক কারণে আসবে না তারা। তাহলে তাদেরও খারাপ লাগবে। আপনি বাংলাদেশ থেকে যখন হুমকি দেন, সেটা মাওলানা মামুনুল হোক আর সামরা নাইপির হোক আর জামাতের আমির হোক আর ডক্টর ইউনূস হোক, যখন হুমকি দেয় ভারত খেয়ে ফেলবে, 4 দিনে দখল করবে, তখন এটা তারা ভালোভাবে নিবে না, নেয় নাই। তার জন্য আজকে পশ্চিমবঙ্গে আমরা এই ফলাফল দেখলাম, আর আমাদের বাংলাদেশে অর্থনৈতিক ভাবে আমরা চাপে পড়ব। জি, ধন্যবাদ। একদম সঙ্গে থাকুন। শাহ আহমেদ লোপা শুনছিলেন, আপনার বিশ্লেষণটা শুনি। এই যে আমরা আজকে যে বিষয় নির্ধারণ করলাম, কেন্দ্র সীমান্তে বিজেপি, কোন পথে বাংলা ভারত সম্পর্ক, অনেকগুলো বিষয় আসবে। প্রথম ধাপটা শুনি, সীমান্ত এবং কেন্দ্রে বিজেপির সরকার গঠন কি প্রভাব আসলে ফেলবে? অনেক ধন্যবাদ বিপুল ভাই, আমাদের দর্শকদের। শেখ ফরিদ ভাইয়ের সাথে আমি অনেকদিন পরে একসাথে কথা বলতেছি, ভালো লাগতেছে আমার। আপনি বলেন যে ভারত বাংলাদেশ সীমান্তে দুই জায়গায় একটা হিন্দুত্ববাদী বিজেপি, আর একটা হচ্ছে উগ্র ইসলামী এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল জামাত ইসলামের অলমোস্ট সবগুলো সিট সীমান্তবর্তী, এটা জামাত ইসলামের ইয়েতে। এটাতে কি প্রভাব পড়বে সে কথাতে যাওয়ার আগে আমি শুভেন্দু অধিকারী, যারা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বন্ধুরা আছেন, শোনেন যদি, তাদের জন্য আমি বিজেপি সমর্থকদের অভিনন্দন জানাই। শুভেন্দু অধিকারী, ওনাকে নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক আছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকে। এখন যে বিতর্কটা চলছে বা পশ্চিমবঙ্গে বা সব জায়গাতে, যে উনি ফার্স্টে কংগ্রেস ছিলেন, কংগ্রেস থেকে তৃণমূল থেকে এখানে, এবং নানা বিতর্ক, এবং উনি খুব অ্যাগ্রেসিভ কথা বলেন। এট দ্য সেম টাইম বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা, শেখ হাসিনার কথা, ইনক্লুসিভিটির কথা উনি ওনার মতো করে ব্যাখ্যা করেছেন। উনি সেই একটা খুবই ক্রাইসিসের সময় আওয়ামী লীগকে উনি কিন্তু ওনার অবস্থানটা খুব স্পষ্ট, একটা রাজনীতিবিদ যেটা চিন্তা করেন সেটা খুব স্পষ্ট করে বলেছেন। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় ওনার একটা ব্রাউনি পয়েন্ট যেতেই পারে উনি। এবং ভারত বাংলাদেশের মতো ভাবে বলে আমি মনে করি না। ভারত বাংলাদেশের মতো ভাবলে বাংলাদেশ সবসময় ডিপেন্ডেন্সি খোঁজে, হয় ভারতের ডিপেন্ডেন্সি থাকতে হবে, নইলে এখনকার যারা ক্ষমতায় আছে তাদের কথা বলছি, মানে কারো উপর নির্ভরশীল হয়ে থাকা, না হলে পশ্চিমে নির্ভরশীল হয়ে থাকবে, না হলে আবার আরব বিশ্বের সাথে নির্ভরশীল হয়ে থাকবে। এবং আমরা গত 15 বছর 7 মাস শেখ হাসিনা সরকারের থেকে দেখেছিলাম যে ইন্ডিপেন্ডেন্টলি কারো উপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভর হয়ে এগিয়ে যেতে চেষ্টা করেছিলেন। কিন্তু বাংলাদেশের মানে এখন যারা আছে তারা সবসময় একটা নির্ভরশীলতার রাজনীতি করে এসছে। তো সেই বিচারে ভারত কি আসলে নির্ভরশীল কোনো যে রাষ্ট্রের উপর নির্ভরশীল? নো, ভারত নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারফুল রাষ্ট্র। ভারত নেগোসিয়েশনে বসে, ভারতকে নিয়ে নেগোসিয়েশন হয় না। সো আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে। প্রথমেই আমরা এই যে 3 জন বসে আছি, আমাদের কার কি স্ট্রেংথ, কে কোন জায়গায় বসে আছি, কে কিভাবে ভাবছি, কার কতটুকু ক্যাপাসিটি বা অ্যাবিলিটি,
কাজ করার বা যোগ্যতা বলা যায়, সেগুলো সব বিবেচনা করতে হবে। এবং এটাতে যদি আমি মনে করি যে না বাংলাদেশকে ছোট করে বলছি, ব্যাপারটা তাও না, আমি আমার স্ট্রেংথ জানা তো দোষের কিছু না। তো সেভাবে চিন্তা করলে ভারতের রাজনৈতিক বা কূটনৈতিক পলিসি একরকম, বাংলাদেশের পলিসি কমপ্লিটলি ডিফারেন্ট। যদি পলিসি ডিফারেন্ট না হতো তাহলে একটা সরকার, আমরা একটা কথা প্রায়ই বলি যে যুক্তরাষ্ট্র ক্ষমতায় যেই থাকুক তারা তাদের পলিসিগত কোনো পরিবর্তন করে না, এই কথাটা কিন্তু আমরা বলি না। এখন কথা হচ্ছে আমাদের তো সরকার বদলের সাথে সাথে আমাদের সমস্ত কিছু বদলে যায়, আমাদের শিকড় শুদ্ধ বদলে যাওয়ার একটা টেন্ডেন্সি বা বদলে ফেলার চেষ্টা করা হয়, যেটা হচ্ছে গত 2 বছর। আমাদের রাষ্ট্রটাকে, সার্বভৌমত্বকে আমরা আমাদের নিজেদের স্বার্থে রাজনৈতিক দলগুলো বিক্রি করে দিতে পারে, এটা কোনো ব্যাপার না। সুতরাং ভারতের রাজনীতির সাথে, ভারতের কূটনীতির সাথে বাংলাদেশের কূটনীতির কম্পারিজন আপনি করতে পারেন না। লাভ ক্ষতি কি হতে পারে সে করতে পারেন। এখন আমি এটা বলি যে দিল্লি বিজেপি সরকার ছিল, পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার ছিল, মানে কেন্দ্রের সাথে রাজ্যের একটা সমন্বয়হীনতা ছিল, এক ধরনের টানাপোড়েন ছিল। এখন কি হলো? এখন কোঅর্ডিনেশনটা বাড়বে, কারণ একই রাজনৈতিক দল 2টা জায়গায় অবস্থান করছে, তাদের 2 জায়গায় তাদেরই সরকার। সুতরাং অনেক কাজের কোঅর্ডিনেশনটা খুব ভালো হবে। আগে কি হতো, কেন্দ্র সরকার বলল যে তিস্তা চুক্তি করা যায়, মমতা ব্যানার্জি বললেন করবো না আমি, আমাদের বেটারমেন্টের জন্য। কিন্তু এখন এই কোঅর্ডিনেশনটা আসবে। তা কথা হচ্ছে এই যে তাদের সমন্বয় হলো, পশ্চিমবঙ্গে একটা বিশাল আমূল পরিবর্তন হলো। 30 বছর কংগ্রেস, 35 বছর বামপন্থীরা কমিউনিস্ট, তারপরে 15 বছর মানে তৃণমূল, এখন এসে প্রথমবারের মতো বিজেপি। এবং বিজেপি যখন আসলো, বিজেপি কখনো স্ট্রেট ফরওয়ার্ড, আরএসএস বা বিজেপি তারা হিন্দুত্ববাদী, তারা ধর্ম রাজনীতিই করে এবং তাদের স্লোগানও তাই, জয় শ্রীরাম তাদের স্লোগান। এবং সবচেয়ে বড় কথা, অনেক বিতর্ক তর্কের মধ্যেও তারা আসলে একটা হিন্দু রাষ্ট্রের কথা চিন্তা করে, হিন্দু রাষ্ট্রের কথা ভাবে। পৃথিবীতে বহু মুসলিম রাষ্ট্র আছে, বহু খ্রিস্টান রাষ্ট্র আছে। আমাদের দেশটা ছিল একটা সেকুলার বাঙালি রাষ্ট্র, সেটাকে মুসলিম বানানোর পায়তারা করছে, যেখানে আমাদের দেশের মুসলমানদের আগুনে জ্যান্ত পুরো দেওয়া হয়, যেমন দীপচন্দ্র দাস। এইগুলা যখন হয় বাংলাদেশ থেকে পুশব্যাক, মানে এটাকে কি বলে, তাদেরকে উচ্ছেদ করা হয়, পুশব্যাক পুশিন যদি আমি নাও বলি, মানে তাদেরকে উচ্ছেদ করা হয়, হিন্দুদেরকে নিগৃহীত করা হয়, তাহলে তো হিন্দুদের ইম্প্যাক্ট তো পড়বেই। স্পেশালি পশ্চিমবঙ্গের এই রাজনীতিতে, মানে এই যে বিপুল ব্যাপক পরিবর্তনটা হলো, মানে একদমই আপসাইড ডাউন হয়ে গেল, সেটার পিছনে তো আশেপাশের এই পেরিফেরাল ব্যাপারগুলোর অনেক বেশি কাজ ভূমিকা রেখেছে। আমি আজকে একজনের সাথে কথা বলছিলাম, উনি গেছিলেন সেই দক্ষিণে। নর্মালি পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে বাংলাদেশের লোক যতটা ভাবে, হয়তো কেন্দ্র ভাবে বা পশ্চিমবঙ্গের লোকরা যতটা বাংলাদেশের রাজনীতি ভাবে, দক্ষিণের লোকেরা এত ভাবে না। কিন্তু উনি দক্ষিণে গেছিলেন, ওখানে যে দীপচন্দ্র দাসের কথা শুনে আসছেন, কারণ এটাই স্বাভাবিক। এত ব্রুটাল ঘটনা ঘটা তো কথা না, মানুষের ভিতরে অনেক ধরনের মানে আক্রোশ, বিদ্বেষ, ভালোবাসাটা কমে গেছে। এবং তাতে করে কি হচ্ছে, এক্সট্রিম রাইটের দিকে তারা চলে গেছে। তারা চিন্তা করেছে যে আমাদের মানুষগুলাকে তো সাপোর্ট করার কেউ নাই, আমাদের মানুষ করা হিন্দুরা, এটা তো দোষের কিছু না। কারণ আমাদের যারা সত্যি মানুষ, মুক্তিযুদ্ধের সময় তো আর হিন্দু মুসলিম, মানে হিন্দুরা যুদ্ধ করে নাই, ব্যাপারটা তো তা না। এই রাষ্ট্রটা তাদের একটা পক্ষকে আমরা নিরাপত্তা দিতে পারছি না। ঠিক তেমনি ভাবে আমাদের যারা ব্লগার, আমাদের যারা সেকুলার, আমাদের যারা নন বিলিভার, তাদেরকেও আমরা দিতে পারছি না। কিন্তু সেটা হাইলাইট অত হচ্ছে না। পশ্চিম বিশ্বে কিছু মানুষ এক্সাইল হয়ে যাচ্ছে, সেটা খুবই ইনসিগনিফিকেন্ট সংখ্যা ছিল। সেখানে আজকেও আমি একটা বক্তব্য দেখছিলাম যে 21% থেকে বিলো 5% হিন্দু নেমে এসছে। তো এগুলোর সমস্ত কিছুর ইম্প্যাক্ট তো পড়বে, এটাই তো স্বাভাবিক। এটা বিজেপির ঘরে
সুবিধাটা গেছে। এবং সবচেয়ে বড় কথা, মানে যারা নাকি পাকিস্তানের মুক্তিযুদ্ধপন্থী, তারাও অনেকে চেয়েছে যে বিজেপি আসুক, ওইটাই ভালো, রাইট উইং ভালো, কিন্তু তারা তো আমাদের কথা বলতেছে, তারা তো আমাদের লোকদের জায়গা দিচ্ছে, তাদের মানে অনেক ব্যাপার আছে এখানে। সুতরাং সবকিছু মিলিয়ে বিজেপির জেতাটাকে আপনি এখন ওইভাবে অত ভালো কি মন্দ হয়েছে, ভালো তো কিছু হয়েছেই, কারণ কিছু কিছু ব্যাপারে তো আসলে মমতা ব্যানার্জি ভীষণভাবে কট্টর ছিল। মমতা ব্যানার্জির ভাইপো অভিজিৎ, সে তো শেখ হাসিনার কথা বলেছে, উনি এখানে কি করে, তাই না? এরকম পলিটিক্যালি এক্সাইল তো বহু মানুষ হয়। ওখানে দালাই লামা আছে না, ওই যে আফগানিস্তানের ওই লোক, ওর নাম কি ভুলে গেলাম এই মুহূর্তে, উনি আছেন না। তো এখন কথা হচ্ছে যে এই হেট্রেডটা ডিফারেন্ট, কিন্তু তাতে করে বিজেপি সরকার আসাতে বাংলাদেশের কি হবে? আপনি যদি তিস্তা চুক্তির কথা একজন জিজ্ঞেস করছিলেন যে তিস্তা চুক্তির কি হবে, এইটা আসলে পুরোটাই আসবো। হ্যাঁ, আপনি তিস্তা চুক্তিতে আসবো তিস্তা চুক্তিতে। আচ্ছা, তিস্তা চুক্তি আপনার আগের বিষয় যদি হয় সেটা আমি বাদ দিই। এখন কথা হচ্ছে যে আপনি যদি মানে শুভেন্দু অধিকারী হওয়াতে, মুখ্যমন্ত্রী হওয়াতে, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের ভারতের যেমন বিক্রম মিশ্র বলেছেন যে ভারত এখন কূটনৈতিক ভাবে ডিল করার চেষ্টা করবে। এই কথাটা কিন্তু আপনার গতকালের শোতেই ছিল, রাইট? তার মানে কি, ভারতের সাথে যে আমাদের আবেগের একটা সম্পর্ক ছিল, একটা অন্যরকম একটা, সেই জন্য আমাদের বর্ডার নিয়ে আমাদের এত চিন্তা ছিল না, অনেক কিছুই আমরা ইগনোর করে গেছি এত 54-55 বছর। বাট ফ্রম দ্য নাও অন, ইভেন দো ধরেন আজকের থেকে 5 বছর পরে যদি আওয়ামী লীগও আসে, তারপরেও তারা এটা ভাববে। এই ভাবনার জায়গাটা আমরাই তাদেরকে নিয়ে গেছি, কারণ ভারত হচ্ছে এমন একটা রাষ্ট্র, তারা বেসিক্যালি তাদের উন্নতিটাই চিন্তা করবে, এটা অসুবিধার কিছু নাই। তাদের দেশ নিয়ে চিন্তা করবে, তাদের রাষ্ট্র, তাদের মানুষদেরকে নিয়ে চিন্তা করবে। এমনিতে আপনি যেটা বললেন চারপাশে, এটা আমি সবসময় মনে করি যে কোনো একক রাজনৈতিক দলের প্রভাব কখনোই ঠিক না। সবসময় একটা মানে বিরোধী দল, বিরোধী মত থাকা দরকার আছে, এই পাওয়ারটা থাকা দরকার আছে। আপনি যদি ব্যালেন্স অফ পাওয়ার খুবই প্রয়োজন আছে, এটা আমরা ভবিষ্যতে বুঝতে পারবো আসলে তৃণমূল সেই প্রেশারটা দিতে পারবে কিনা। দেখেন, এতগুলো বছর বামপন্থী আর কংগ্রেস রাজনীতি করে আসলো, ক্ষমতায় ছিল, এইবার মানে কমিউনিস্ট আর কংগ্রেস নিয়ে কোনো কথা হচ্ছে না, they are just disappear from the scene, right? সেই তুলনায় আপনি যদি বলেন বাংলাদেশে আওয়ামী লীগের মানে ভীষণভাবে আওয়ামী লীগ হচ্ছে দৃশ্যমান, মানে 2টা বছরেও আওয়ামী লীগ একটা মুহূর্তের জন্য আপনার অপ্রাসঙ্গিক হয়নি, সে বিচারে যদি আপনি চিন্তা করেন। কিন্তু আপনি কংগ্রেসের কথা চিন্তা করেন, এই যে একটা নির্বাচন হলো, কংগ্রেস নিয়ে আপনি কোনো কথা শুনেন? কংগ্রেস ভারতবর্ষের কয়টা জায়গায় জিতে আছে, অথচ বাংলাদেশে একটা রাজনৈতিক দলকে আইন করে তার কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, তার লোকদেরকে নামতে দিচ্ছে না। তো হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পলিসি, বাংলাদেশের কূটনৈতিক কৌশল কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান ভারত। আমি এতটুকুন বুঝি যে ভারতের সাথে বাংলাদেশের আগামী সময়ের যে সম্পর্কটা কেমন হবে সেটা আসলে আমাদেরকে আরো হয়তো 5-6 মাস গেলে আমরা বুঝতে পারবো। আমরা শুনছি অনেক কিছু হচ্ছে, ভিসা খুলে দিচ্ছে, আমাদের তিস্তা চুক্তি হবে কিনা, আমাদের গঙ্গা চুক্তি রিনিউ হবে কিনা, অনেক কিছু আমরা ভাবছি। আমরা কিন্তু ভাবছি এইটা আমাদের হবে কিনা, ওইটা আমাদের হবে কিনা, ওইটা আমরা পাবো কিনা। কন্ট্রারি, ইন রিটার্ন আমরা যদি চিন্তা করি যে না, আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবো, পাকিস্তানের সাথে আমরা সমস্ত দেন দরবার করবো, পাকিস্তানের লোক ফর নাথিং এসে আমাদের রাষ্ট্রে এই সাইন করে যাবে, ওই সাইন করে যাবে, যেখানে আমরা বর্ডারই তাদের সাথে কোনো শেয়ার করি না, সেখানে শুধু তো চাইলে হবে না, ইটস এ টু ওয়ে কমিউনিকেশন। আমরা চাই,
আমরা কি দিব সেটাও আমাদেরকে ভাবতে হবে। এই টোটাল বিষয়টার উপর ডিপেন্ড করেই বর্তমানে যে তারেক রহমান সরকার এবং বিজেপি সরকার ভারতের তাদের সম্পর্কটা আসলে এগিয়ে যাবে, এবং সেটার জন্য আমরা যারা আছি তাদেরকে আসলে একটু অপেক্ষা করতে হবে যে আসলে কি হচ্ছে। এন্ড অফ দ্য ডে তো আমরা বাংলাদেশে ভালো চাই। রাইট, অ্যাবসলিউটলি। এখানে অনেকেই মন্তব্য করেছেন বাংলাদেশের তিন দিকেই ঘিরে আছে বিজেপি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ত্রিপুরায় বিজেপি, আসামে বিজেপি, সব জায়গায় বিজেপি, কিন্তু মুখ্যত এই ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ, আসামের চাইতে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা ছিল, জুলাই আগস্টে যে রাজনৈতিক সহিংসতা হলো, উগ্রবাদের উত্থান ঘটলো, জঙ্গিবাদের উত্থান ঘটলো, এবং একটা দখলদার সরকার আসলো, জালিয়াতি ইউনুস পাকিস্তানি মদদে এই রাষ্ট্র ক্ষমতা দখল করলো, তখন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সুরগুল হচ্ছিল। এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দল মমতা ব্যানার্জি যেমন আওয়ামী লীগের সমালোচনা করেছিলেন জুলাই আগস্টে, ঠিক তেমনি শেখ হাসিনা সরকারের বিদায়ের পর শুভেন্দু অধিকারীর বিজেপি সীমান্তে একদম বাংলাদেশের বর্ডারে এসে মিছিল সমাবেশ করেছেন এদেশের সংখ্যালঘুদের জন্য। সঙ্গত কারণে এই পশ্চিমবঙ্গ খুবই গুরুত্বপূর্ণ, এবং পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে ভারত বাংলাদেশের সীমান্তের একটা বড় অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত। এই জন্যই মূলত আমরা এই কেন্দ্র এবং সীমান্তে পশ্চিমবঙ্গের কথা, সীমান্তে আমরা লিখেছি কৌশলগত, এটা বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গ লিখলে হয়তো শুধু পশ্চিমবঙ্গ হতো, সুতরাং সীমান্তে লিখেছি সীমান্তে সব জায়গায় বিজেপি। মিস্টার শেখ ফরিদ, আমি একটু জানতে চাচ্ছি যে তাহলে বাংলাদেশ ভারতের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে এখন? এই দুই জায়গায় বা সব জায়গায় বিজেপি আছে। তিস্তার কথা আমি বলছি, পরে আসবো। লুপা আগে তুলছিলেন, আমি পরে আসবো। তিস্তারই বা কি হবে? লুপা অবশ্যই একটু টাচ করেছেন যে বিগত সময়ে তিস্তার ব্যাপারে মমতা বিরোধিতা করেছিলেন, কিন্তু বিজেপি চেয়েছিল। এখন কি আদতে বিজেপি আসলে তিস্তার চুক্তির সঙ্গে সায় দিবে? তারেক সরকারের সঙ্গে কি সম্পর্ক, কতটুকু গড়াবে? আজকে আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন, 2 দিনের সফরে এসেছেন তিনি, ঠিক পশ্চিমবঙ্গে সরকার গঠনের আগের দিন। ধন্যবাদ। আমারও মানে যতটুকু সম্ভাবনা ছিল উন্নত হওয়ার, সেটাতে মানে পানি ঢেলে দিয়েছে, জল ঢেলে দিয়েছে এই যে পাকিস্তানের যে জঙ্গি মন্ত্রী আসছে তার আগমন উপলক্ষে। আপনি দেখেছেন যে তার আগমন হয়েছে, আর বঙ্গোপসাগরে কি যেন পরীক্ষা করেছে ভারত, মানে ইটের জবাব কিন্তু পাটকেল দিয়ে তারা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু সাইকোলজির খেলা হচ্ছে। আপনি দেখেন, এই শুভেন্দু অধিকারী শপথ নিবে, তার আগের দিনই তার আসতে হবে ভাই, সান্ত্বনা দিতে আসছে। দরমাত ভাই, ওই যেটা একটু আগে বললাম, মে হুনা শাহরুখ খানের মতো ডায়লগ দিতে আসছে, এটা করে আরো সর্বনাশ করে দিয়ে গেল। আর বিএনপি জামাত সরকার, এটাকেও আপনারা যেমন 2021 সালে যেমন বলা হতো জামাত বিএনপি সরকার বা সরকার, এখন এটা হলো বিএনপি জামাতের সরকার। আপনারা কেন ভুলে যান যে এটা কোনো বিরোধী দল না, এটা হচ্ছে তারেক রহমান হচ্ছে মুসলেকা সরকার, এবং এই মুসলেকা সরকারেরই সরকারি বিরোধী দল হচ্ছে জামাত এবং আমার ভাবির পোলারা। এখানে কোনো সরকারি দল বিরোধী দল নাই, পুরো প্রো পাকিস্তানি একটা দ্বিতীয় পাকিস্তান হলে, পূর্ব পাকিস্তান হলে যা হতো সেই দলের তারা নেতৃত্ব দিচ্ছে। আবার একটা কথা বললো যে ভারতে তো কংগ্রেস নিষিদ্ধ করে বিজেপি ইলেকশন করে নাই, বাংলাদেশে কিন্তু হয়েছে। সবচেয়ে বড় দলটি নিষিদ্ধ করেছে, ছোট দল না, সবচেয়ে বড় দলটি নিষিদ্ধ করেছে। তো এর মধ্যে দিয়ে তারা কি নির্দেশ করে? শেখ হাসিনাকে এই মুহূর্তে অতিথি হিসেবে রেখেছে ভারত। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির উপরে চলতেছে নির্মম অত্যাচার, জেল, জুলুম, মেরে ফেলা, হত্যা, ধর্ষণ, কি চলতেছে না? চাঁদাবাজি, অপহরণ, কি চলতেছে না? তার উপরে আপনার যে পাকিস্তান প্রেম এই সরকারের, আপনি আশা করেন কেন ভারত আপনাকে বিশ্বাস করবে? আশা করাটাই তো মানে রাজনীতিতে যারা প্রাথমিক জ্ঞান রাখে তারাও তো বিশ্বাস করবে না যে ভারত তারেক রহমানকে বিশ্বাস করবে। ভারত এই তারই সরকারি বিরোধী দল জামাতের উপরে বিশ্বাস করে। ভারত এতই বোকা। আপা যেটা বললেন যে আগে কিন্তু ছিল একটা ব্যক্তি সম্পর্কের মতো, এখন কিন্তু কূটনৈতিক চ্যানেলে কথা বলতে হবে আপনি ভারতের সাথে। কোন ভারত? যে ভারতের সাথে রাশিয়া, চায়না, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ ফ্রান্স, ইউকে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা, তাদের সাথে তার কম্প্রোমাইজ আলোচনা, কম্প্রোমাইজ তো হয় না, সেখানে তাদের লেনদেন হয়। কম্প্রোমাইজ তো হয় সবল আর দুর্বলে।
সবলে দুর্বলে কম রয়, ওইখানে সবলে সবলে বসে। তো এই ভারতের সাথে আমরা কূটনীতিতে কতটুকু জিততে পারবো? আমার তো ধারণা বাংলাদেশে এই মুহূর্তে, আমি ভারতীয় যারা রাজনীতিবিদ তাদের কূটনৈতিক হিসেবে ছাত্র হিসেবে আমি যোগ্য কিনা সন্দেহ আছে, কিন্তু এটা আমি বলতে পারি বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে তাদের কূটনৈতিক জ্ঞান কতটুকু আমার খুব ভালো জানা আছে। ভারতের ধারে কাছে তো দূরের কথা, ছাত্রের ছাত্র হইতে পারবে না কূটনৈতিক জ্ঞানে। আর ভারত কখনোই বিশ্বাস করবে না, তার জন্য আমি বলে রেখেছিলাম যে ভারত দুইটা কারণে অপেক্ষা করতেছে। একটা হলো যেন তেন একটা নির্বাচন হয়ে যাবে, কারণ তারা তো নির্বাচিত সরকারের সাথে টেলিফোনে আলাপ করবে না পারতপক্ষে, সৌজন্যতা দেখানোর জন্য দিয়ে একবার বলতে পারে। তাও তারেক রহমানের মা মারা গেছিল বলেই তারা আসছিল, নাহলে তাও আসতো না। অনির্বাচিত ইউনিসের জন্য তারা আসে নাই। তো নির্বাচিত সরকারের সাথে তারা কথা বলবে, পাশাপাশি তারা চেয়েছিল যে পশ্চিমবঙ্গের নির্বাচনটাও হয়ে যাক। এটা মনে করেন না যে রেজাল্ট তাদের পক্ষে গেছে বলেই বাংলাদেশের সাথে সম্পর্ক, তা না। ফলাফলে কি হতো, তারা এই নির্বাচনের জন্য অপেক্ষা করেছে, কোনো ঝুঁকি নিতে চায়নি। আপনি দেখেন অভিষেক, আমাদের পিসির ভাইপো, তিনি সরাসরি নির্বাচনের আগে বলে ফেলেন শেখ হাসিনা কে, তাকে এখানে কেন থাকতে দিতে হবে। এই কথা বলে যে তার কয়টা আসন চলে গেছে এখন তো বুঝতে পারতেছে শেখ হাসিনা কে। শেখ হাসিনা কে এবার কিন্তু পিসির ভাইপো বুঝতে পারতেছে শেখ হাসিনা কে বলার জন্য কয়টা ভোট তার কমে, কতগুলো আসন তার কমে গেছে। তিনি শেখ হাসিনাকে গুরুত্বই দিলেন না। তার যে রাষ্ট্রীয় অতিথি, তার পিসি যে ওইখানে স্বাক্ষর দিয়ে, তিনি নিজেও স্বাক্ষর দিয়েছেন। এই অভিষেক সাংসদ হিসেবে তিনিও স্বাক্ষর দিয়ে এসেছেন এই নরেন্দ্র মোদীর সরকারের কাছে। তিনি এসে আবার কিরকম দেখেন, এটা একটা ফাত্রামি। আপনি আমার কাছে এসে স্বাক্ষর দিয়ে গেলেন বাবা যে বিপুল কিভাবে থাকবে সেটা আমার উপর ডিপেন্ড করে। ইয়েস, বিপুল থাকতে পারবে এই ঘরে। আবার আপনার ভাইপো যায় বলতেছে বিপুলকে, এটা তো ফাত্রামি ছাড়া আর কিছু না। এগুলো হচ্ছে মানুষকে ধোকা দেওয়া। এই অভিষেক কিন্তু সাক্ষ্য দিয়ে আসছে বিং এ পার্লামেন্ট মেম্বার, মমতা ব্যানার্জিও দিয়েছেন দলীয় প্রধান এবং পার্লামেন্ট মেম্বার হিসেবে। তারপর প্রশ্ন করতে শেখ হাসিনাকে, সেই কিন্তু স্বাক্ষর করছে শেখ হাসিনা অতিথি। মানে এই যে মানুষের সাথে ফাজলামি করতে গিয়ে সে ধরা খেয়ে গেছে। এবার আপনি যেটা বললেন সম্পর্ক বাংলাদেশের সাথে, আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের কতটুকু বিশ্বাস করবে তার উপরে আমার যথেষ্ট সন্দেহ আছে। আই এম সরি টু সে, আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে এই যে 15 বছরের আওয়ামী লীগকে তারা যেভাবে বিশ্বাস আস্থা রেখেছিল, ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছিল বিশ্বাসের ব্যাপারে, এটা আর আওয়ামী লীগকেই দিবে না। আর তো কোথাকার কোন জামাত বিএনপির সরকার যারা 10টা আগস্ট নিয়ে ভারতে সন্ত্রাসীদের কাছে দিয়েছে, ভারতের যারা মানে যারা ভারতকে ভেঙে টুকরে করতে চায় তাদেরকে দিয়েছে, সেই তারেক রহমানকে বিশ্বাস করে ভারতকে এত বোকামা। ভারতের নিজেদের দেশের নাগরিকের বিশ্বাস করে কিনা সন্দেহ আছে। ভারতে মুক্ত চিন্তকেরাও যদি থাকে, যারা নাস্তিক বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, যারা সারাদিন ভারতের পক্ষে বলে, তাদেরই বিশ্বাস করে না, তাদের জেলে উঠে রেখে দিছে। আর সেখানে বুঝে তারেক রহমানকে বিশ্বাস করবে, ওইখানে মুফতি মাসুদ সানিউর রহমানকে গ্রেপ্তার করে রেখে দিছে। আরো যারা আছে তাদের ভিসা মেয়াদ শেষ হলো পরের দিনে ধরে নিয়ে যাবে, এদেরই বিশ্বাস করে না। সারাদিন আপনি কি মনে করেন আওয়ামী লীগের যারা ওইখানে পলায় আছে 1000 বা 500-র মতো বা 700 বা 2000-এর মতো, এর অর্থে কি তো ভারতের সাথে তাদের মেন্টাল প্রিপারেশন মিল নাই, আমরা জানি এগুলো অপ্রিয় সত্য। তো আর মুফতি মাসুদ সানিউররা শেখ ফরিদারা সারাদিন ভারতের পক্ষে বলে, চান্স পাইলে আমাদের জেলে উঠাবে। তাহলে আমাদের বিশ্বাস করে না, আপনার বিশ্বাস করবে, ওই জামাতের বিশ্বাস করবে, হেফাজতের বিশ্বাস করবে। ভারত এত বোকা যে ভারত বিশ্বগুরু হওয়ার চিন্তা করতেছে, যে ভারত পৃথিবীতে 6ষ্ঠ পরাশক্তি হওয়ার চিন্তা করতেছে, যে ভারত পৃথিবীতে অর্থনৈতিক শক্তিতে বিশ্বের সাথে তাল মিলে চলতে চায়, তারা বুঝি এই বুদ্ধি রাখে, তারা গেলে বিশ্বাস করবে। কোন দুঃখে বিশ্বাস করবে? যারা সারাদিন বর্তমান বাংলাদেশটা যে পূর্ব পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশের সব মানুষই জানে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে। আর ভারত বুঝে এই খবরটা জানে না। ভারত বুঝে এই খবরটা, এর সাথে সম্পর্ক হবে না। আমাদের দেশের সাথে সম্পর্ক উন্নয়নে এই সরকার যতক্ষণ আছে ততক্ষণ হবে না। আর পানির যেটুক দেওয়ার সম্ভাবনা ছিল, আমি বলেছিলাম যে তিস্তার পানি আমরা পাবো, হিস্সা পাবো, কিন্তু এই পাকিস্তানের নেতা উপস্থিত হওয়াতে এটা ভেস্তে গেছে। মনে করেন এটা এই চুক্তি এখন বঙ্গোপসাগরে ভেসে গেছে। শুভেন্দু অধিকারী বলবে যে এই শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে সেলুট দিয়ে নাও, তারপরে আমি পানি দিব কি দিব না পরে আমি ভাববো, এটা বলবে এখন তারা। এবং বাংলাদেশের সম্পর্ক এতই খারাপ হবে যে ব্যবসায় ধস নামবে। কোনো না কোনো কারণে যদি বাংলাদেশের সাথে খাদ্য এবং জরুরি যেগুলো বিষয় আছে, শিল্পের কাঁচামাল, এগুলো বন্ধ করে দেয়, দেশটা আরো ধ্বংস হয়। এটা সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু শুভেন্দু অধিকারী, আমি জানতাম তিনি হবেন, কিন্তু মাঝখানে একটু শোনা গেল আরো একজন নারী এবং তার রাজ্য সভাপতির নাম, কিন্তু এখন তো তিনি ডিক্লেয়ার, তিনি কাল হতে যাচ্ছেন।
আর তিনি এই বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে তিনি নিজেই আপোষ করবেন না। আওয়ামী লীগের আপোষ করতে পারে 2-4 নেতা, শুভেন্দু অধিকারী এই সরকারের সাথে আপোষ করবে না। তিনি কেন্দ্রকে বলে দিবেন যে এই সরকারের সাথে আপোষ নেই। সুতরাং বাংলাদেশের সাথে সম্পর্ক একেবারে তলানিতে চলে যাবে। আরো যাওয়ার কারণ হলো, পুশব্যাক শুরুই করে নাই আমাদের ব্লেজার রহমান, যিনি লম্বা লম্বা কথা বলেন, যেটা বললাম যে বাঙালিরা হাইকোর্ট দেখায় যে তুমি আমার না আদালতে মামলা করো, আমার নাগরিকত্ব আছে কিনা। বদমাইশ কথাকার, তুই একটা জাতীয় পরিচয় পত্র দেখাই দিলে তো হয়ে যায়, তোর পাসপোর্টটা দেখাই দিলে তো হয়ে যায়, আমি আদালতে যাবো কেন? বদমাইশ। তারা যদি কেউ বলে তোর বাপ নাই, বাপটা খাড়া করে দিলে তো যে এটা আমার বাপ দেখে নেই বললেই তো হয়ে যায়। দরকার মানুষের বাপের নিয়ে আয়, একটা আইডি কার্ড দেখায়, এইটুক বুদ্ধি তার নাই, আমাদেরকে হাইকোর্ট দেখাইতে হয়েছে কেন? যাই হোক, এরাই পুশ ইনের কথা বলছে যে পুশ ইন করলে আমরা দেখে নিবো। আরে বাবা, তোমার তো বলেই নাই। আমি বললাম যে ঠাকুর ঘরে কেরকম, আমি তো কলা খাই নাই, তার মানে পুশ ইন হবে, তার মানে পুশ ইন হবে। তবে আমি যেটা বারবার বলে আসছি, মানে একটু আগে একটা চ্যানেল বলে আসলাম যে রোহিঙ্গাদের মতো এরকম তাম্বু টাম্বু বানায় রেডি রাখেন। ওই যত অবৈধ বাংলাদেশি আছে, মাশাআল্লাহ এখন আস্তে 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 বেড়ার পালের মধ্যে আস্তে আস্তে পাঠাবে। অলরেডি তারা প্রস্তাব দিয়েছে। আবার আরেক ভাবির পোলা আছে, ওই যে কি যেন প্রধান ছিল, ছাত্রলীগ হত্যা 7-7 মার্ডার আসামি ছিল, কি যেন প্রধান, শফিউল আলম প্রধান নাকি। আর যে পোলা আছে আমার ভাবির পোলা, সে বলেছে যে আমাদের জনগণ আমরা ফেরত নিব। ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড, এটাই তো আমি শুনতে চাই। এটা তারেক রহমানের বলা উচিত। আচ্ছা, আপনার বাড়ির আপনার ভাইস্তা, আপনার পোলা, আপনার ভাগ্নে আপনার বাড়িতে আমি ফেরত দিতেছে, আমার বাড়িতে ছিল বলে আপনার কান্দাকাটি করেন কেন? যে না 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 ফরিদ, আমার ভাগ্নাকে পাঠাইতে পারবে না, পাঠাইলে কিন্তু তোমার বাড়ি না। এটা তো ইয়ের কি ছাড়া আর কিছু না। তবে সম্পর্কের চরম অবনতি ঘটবে যতক্ষণ পর্যন্ত এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকার না আসবে, শেখ হাসিনা ফিরে না আসবেন। এই দেশের সাথে ভারতের এখন সম্পর্ক আস্তে 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 একেবারে নিম্ন পর্যায়ে চলে যাবে। কোনোভাবে এই সরকারকে ভারত বিশ্বাস করবে না, ভুলেও না। সঙ্গে থাকুন। সালামত দুপা, আপনার কাছে কি তাই মনে হয় যে তারেক রহমানের সরকারকে বিশ্বাস করবে না কেন্দ্রের বিজেপি কিংবা সীমান্তের বিজেপি? আর তিস্তার ব্যাপারে যেটা বলছেন ফরিদ, যে শেখ ফরিদ বলছেন যে শেখ হাসিনাকে আগে দেশে নাও, তারপরে তিস্তা চুক্তি দেখবো। তিস্তা কি এরকম নাকি? তিস্তা আসলে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মূল অস্ত্র, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের রাজনীতির একটা মূল অস্ত্র, কারণ ওইখানকার লোকজন তো তিস্তার উপর ডিপেন্ডেবল। আমি বুঝি না আপনার কথাটা। ওই ডিপেন্ডেবল মানে কি? তাদেরও তো পানি দরকার আছে, রাইট? আমি সেটাই বলছি। তারা তো উপরের দিকে, আমরা নিচের দিকে। পানিটা যখন ছাড়বে তখন তো গড়িয়ে নিচে চলে যাবে, নিচে চলে আসবে, তখন তো পানিটা তো তাদের দরকার। উত্তরের বিশাল এলাকায় পানি দরকার। পানি দরকার না তাদের, কৃষক, তাদের সেচ কার্য, তাদেরও তো দরকার। এই যুক্তি দেখিয়েই মমতা ব্যানার্জি জল দেয় নাই, বলছে আমরা লাগবে। এখন আমি আসবো না, আমি ওই জায়গায় আপনাকে একটু, যেহেতু প্রসঙ্গ তুলছেন, আমি এমনি করতাম। মমতা তো এখন আবার সেই আন্দোলনটাই করবেন যে আমার উত্তরবঙ্গ শূন্য হয়ে যাবে, আমি এটা তার একটা মোর্চার প্রথম অংশ, সেটাতে আমি আসতেছি। আমার প্রথমে একটা বিষয় আমি আপনাদের কাছে এবং আমাদের দর্শকদের কাছে বলতে চাই, মোদী সরকারের, আপনি হিন্দুত্ববাদ বলেন যেটাই বলেন, মোদী সরকারের একটা বিশাল পপুলারিটি কেন হয়েছে? যদি হিন্দুত্ববাদের কথা যদি বলেন, যেটা শেখ ফরিদ ভাই তুললো, তাহলে অযোধ্যাতে হারলো কেন রামবন্দি করার পরে? হারার তো কথা না, তাই না? মানে অযোধ্যাতে তো জেতার কথা, তাহলে উনি হারলো কেন? বিজেপি হারলো, হেরেছে তো। এরকম অনেক জায়গা আছে বিজেপি হেরেছে, হারার তো কথা না, তাহলে তো সব জায়গায় বিজেপি থাকার কথা। এখন যেটা হচ্ছে, তাহলে বিজেপি সরকার জিতলো কেন? মানে মোদী সরকারের পপুলারিটি বাড়লো কেন? একটু লজিক্যালি তো আমাদের ভাবতে হবে। কারণ পাকিস্তান, কাশ্মীর, সীমান্ত রাজনীতি, সন্ত্রাসবাদ, এই সকল ইস্যুতে মোদী সরকার সাকসেসফুল। সন্ত্রাস জিরো টলারেন্স, এবং বাংলাদেশ, ভারতে যেমন কাশ্মীরে যে পেহেলগাঁও যে ঘটনাটা ঘটলো, পেহেলগাম, সেখানে তারপরে যে সিন্দুর প্রজেক্ট তাদের, এগুলো দেখেন প্রত্যেকটা জিনিসের, মানে আমরা একমুখী চিন্তা করলে তো হবে না। একটা সরকার যখন এই ধরনের, ভারত জনি যে বললো এর সুপার পাওয়ার, 4-5টা সুপার পাওয়ার কান্ট্রির মধ্যে ভারত একটা, তাহলে এই রাষ্ট্র তো আর আমাদের রাষ্ট্রের মতো চলে না। তো এই রাষ্ট্রটার একটা রাজনৈতিক দল বা নরেন্দ্র মোদীর পপুলার হওয়ার তো আরো অনেক ফ্যাক্টরস, তার মধ্যে এইগুলোও তো একটা ফ্যাক্টরস। আপনি যদি বাংলাদেশ, ভারতের কি এই 150 কোটি মানুষ সবাই মৌলবাদী হয়ে গেছে?
এখন কি বলতেছে যে পশ্চিমবঙ্গে 40% মানে মুসলিম অধ্যুষিত এলাকায় 40% ভোট জামাত বলছে বিজেপি পেয়েছে, এবং তৃণমূল বলছে সেই জায়গাগুলো ভোট কারচুপি হয়েছে। হ্যাঁ, কিন্তু ওখানকার মানুষ তো সেটা বলছে না। ওখানকার কয়টা লোক বেরিয়ে এসে বলছে আমি আমার ভোট দিতে পারিনি? আমাদেরকে এই জিনিসগুলোকে বুঝতে হবে। ওখানকার মানুষদের আপনি দেখছেন তারা অন্যভাবে বলতেছে আমরা ইয়ে করি নাই, ওই করি নাই, ওই করি নাই, কিন্তু তারা কিন্তু বলছে না যে তৃণমূল কংগ্রেস, হ্যাঁ, জালিয়াতি করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলা, বাম, কমিউনিস্ট বা আরো যারা যারা আছে, কংগ্রেস, এ কথা বলছে না, বলছে খুব কম পরিসরে। এটা গেল একটা। সুতরাং মোদী সরকারের পপুলারিটির একটা বিশেষ কারণ যেগুলো আমি বললাম। অন দ্য কন্ট্রারি, আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, ইউনূস এসে জঙ্গিদের ছেড়ে দিছে। ইউনূস এসে বলতেছে, ইউনূসের ওই যে মাফলার যে শফিক, সে বলছে যে মব হচ্ছে প্রেশার গ্রুপ। এখন বলতেছে মব বাহিনী বলে থাকতে হবে, তাদের কিছু করা যাবে না, পুলিশের হত্যার বিচার হবে না। আপনি দুইটা দেশের যে পার্থক্য, একদম ভয়ঙ্করভাবে অবস্থানগত পার্থক্য। একটা হচ্ছে রাষ্ট্রের পক্ষে কাজ করছে, সন্ত্রাসকে দমন করছে, আরেকটা হচ্ছে সন্ত্রাসকে উস্কে দিচ্ছে। আপনি নিজে চিন্তা করেন তো, এই দুইটা রাষ্ট্রের কি জেলাপ হওয়ার সম্ভাবনা আছে? এর মানে আমি বলছি এই দুইটা রাষ্ট্রের মানে খুব স্মুথ কূটনৈতিক রিলেশন কি সম্ভব? কারণ ওনারা চুজ করছে, বাংলাদেশ সবসময় এখনকার যে সরকার আছে বা বিরোধী দল আছে তাদের কেবলা কোন দিকে এটা সবাই জানে। পাকিস্তান, মুসলিম ব্রাদারহুডস, রাইট? আমরা এটা সবাই জানি। তো এই বিবেচনায় যদি আপনি চিন্তা করেন তাহলে কূটনৈতিক রিলেশনের কথা আপনি তো এমনিই বুঝতে পারছি, আমাদেরকে তো বিশ্বাস করার কোনোই কারণ নাই, তাই না? এখন এই বিশ্বাস করার কারণ নাইটাকে আমরা অনেকে যারা নাকি ইন্ডিয়ার ফরে কথা বলি বা মোদী সরকারের ফরে কথা বলি, তাদেরকে বলে আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি না। নো, ইউ ক্যানট ডিটারমাইন লাইক দ্যাট। মানে আমার প্রেফারেন্সকে, আমি বাংলাদেশকে ভালোবাসি বলেই আমি সন্ত্রাসবাদকে জিরো টলারেন্স বলি। বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সেই জন্য আমরা মব চাই না, সেই জন্য চাই আমাদের পুলিশ ভাইরা কাজ করুক, সেই জন্য চাই মানে দৃষ্টান্ত হিসেবে পুলিশদের বিচার হোক। এগুলো কিছুই হচ্ছে না, এগুলো কিছুই হচ্ছে না। সেখানে শুভেন্দু অধিকার কারি এবং যে কি বলে এটাকে বিজেপির যে যারা নির্বাচিত বিধায়ক যারা হয়েছে, তাদেরকে আমি বক্তব্য শুনছিলাম, কিছু কিছু জায়গায় মারামারি হয়েছে, বলছে যারা মারামারি করবে তাদেরকে বিজেপি থেকে বহিষ্কার করে দিব। তৃণমূল বা অন্য কোনো বলছে যাই বলবো মুখে বলবা, ভাঙাভাঙি করবা, ইয়ের থেকে বহিষ্কার করে দিব বিজেপি থেকে। কোনো মানুষকে যদি দেখি যে বিরোধীদের যে ভাঙাভাঙি করতেছো, সো অবস্থানগত এই যে খুবই প্রকট একটা মানে অবস্থান দুইটা দেশের, মানে সরকারের এবং বিরোধী দলের, সেখানে আমাদের বাংলাদেশ রাষ্ট্রটার ভালো চাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না। সেখানে ইন্ডিয়ার তো কমপ্লিটলি ইন্ডিয়াকে নিয়ে ভাবতেছে এবং ভাববেও, কারণ ইমোশন দিয়ে তো ইন্ডিয়া চলবে না। ইমোশন দিয়ে ইন্ডিয়া এত বছর সীমান্ত নিয়ে একটু গাছাড়া ভাব ছিল, এখন ওরা গাছাড়া ভাব কেন দিবে আমাকে বলেন? এবং এই কথাগুলো আমরা যখন বাঙালি হিসেবে বলি তখন আমাদেরকে বলা হয় আমরা বিজেপির দিকে হেলে গেছি, আমরা ভারতকে বেশি ভালোবাসি ওভার বাংলাদেশ। নো, এটা ঠিক না। প্রত্যেকটা মানুষ আমাদের মতো, তারা বাংলাদেশকেই নিজের দেশকে ভালোবাসে। আর আপনারা যারা ক্ষমতায় বসে আছেন তারা নিজের দেশকে ভালোবাসেন না বলেই আজকে বাংলাদেশের এই অবস্থা। আমাদের কোন রাষ্ট্র, মানে আমরা সবসময় রাষ্ট্র খুঁজি যে রাষ্ট্রের আড়ালে আমরা, আচ্ছা ভারতের সাথে সম্পর্ক না তো চায়নার সাথে সম্পর্ক করি, চায়না আমাদেরকে বাঁচাক, আমেরিকা তো আমাদেরকে বাঁচানোর চেষ্টাই করতেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। সবসময় একটা কেমন জিহুরজুরি ভাব। একমাত্র শেখ হাসিনা এটা মাথা উঁচু করে থাকছেন, এই জন্য শেখ হাসিনারে দেশ ছাড়া করছে এই লোকগুলো। এখন আপনার প্রশ্নটা ছিল যে আমাদের তিস্তা চুক্তিটার কি হবে? দেখেন বিপুল ভাই, সেই সময় শেখ হাসিনা সরকার ছিল,
শেখ হাসিনার সরকারের সাথে ভারত কেন্দ্র সরকারের একটা রিলেশনশিপ ছিল। ভারতের কেন্দ্র সরকার অনেক কিছুই চিন্তা করছে, আউট অফ দ্য বক্স যে করছে। তারা আমাদের রাস্তা দেশে চলাচল করার জন্য তারা আমাদের অনেক কিছুই করছে, আদানি সবকিছু নিয়েই বিতর্ক করছে এখনকার যারা ক্ষমতায় আছে বা বিরোধী দলে আছে, কিন্তু সব সুবিধা তারা ভোগ করতেছে। এখন অনেক কিছু তারা, শেখ হাসিনা সরকার একটা স্টেবল গভর্নমেন্ট, মুক্তিযুদ্ধের পক্ষের, তারা সীমান্তকে শেখ হাসিনা খুব ভালোভাবে ট্যাকেল করেছে, সবকিছু মিলে শেখ হাসিনা সরকারের জন্য তারা অনেক কিছু, সেই সরকারটার জন্য অনেক কিছু তারা ছাড় দিয়েছিল। এখন এই মুহূর্তে আপনি তাদের সমস্যা করে এত বড় চুক্তির কথা যদি বলেন, একটু লজিক্যালি চিন্তা করেন তো, তারা তো যে কোনো ডিসিশন নিতেই পারে, কারণ আপনি তো সেই সৌজন্যতাটা রাখেনই নাই। তারা তো বলছে ওকে, কাম টু দ্য টেবল, উইল টক, ডিসকাস, আমরা আমাদের নিজেদের ভালোটা আগে দেখবো, এরকম তো বলতেই পারে। সেই জন্য হয় প্রতিবেশীর সাথে ঝগড়া করে আপনি কোনোদিনও টিকতে পারবেন না। আপনি প্রতিবেশীকে সাথে ঝগড়া করে আপনি 10 বাড়ি দূরে কোন বেটা ফৈজুদ্দিন আছে তার সাথে যে আপনি সম্পর্ক করবেন, নো, ইট ইজ নট গোনা ওয়ার্ক। আর ভারতের এত ঠেকা পড়ে নাই যে আমাদেরকে তারা, কারণ এক কাশ্মীরই তো তারা দেখতেছে, কাশ্মীর নিয়ে তাদের জেরবার হয়ে যেতেছে। একটা কথা আমাদের দেশের লোকেরা বলে, ও আমাদের মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সাহায্য করেছে তাদের নিজেদের জন্য।